প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। যেমনটা কিন্তু আমি এর আগের পার্টের ভিডিওতে বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওয় আসতে চলেছে কিন্তু ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের যে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স তার কিন্তু একটা ফুল পেজ। তো তেমনটি কিন্তু হতে চলেছে। আজকে আমি ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের 170 নাম্বার পেজ নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা প্রত্যেকে ডাব্লিউবিটিএ টেস্ট পেপার খাতা কলম বের করে নাও এবং শুরু করে দাও আমার সাথে সাথে করা। আমি তোমাদেরকে অন স্ক্রিনে প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাবো, অ্যান্সার বলে দেবো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু তুলে নিতে পারবে নিজেদের খাতাতে। তো চলো, প্রথম যে প্রশ্নটা রয়েছে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ প্রশ্ন, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? না, আমরা প্রত্যেকেই জানি যে ওজোন স্তর যেটা আমাদের রয়েছে স্ট্রেটোস্ফিয়ারে, সেখানে কিন্তু ওজোন গ্যাস কিন্তু আবদ্ধ থাকে। সেই ওজোন গ্যাস কিন্তু সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মিকে কিন্তু শোষণ করে। এবং সেই অতি বেগুনি রশ্মিকে তাহলে শোষণ করলো কে? না, ওই স্ট্রেটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর। তাহলে স্ট্রেটোস্ফিয়ারে থাকা ওজোন স্তরের মধ্যে কোন অণু থাকে? O3 থাকে। তাহলে কোন গ্যাস? O3 গ্যাস। অর্থাৎ আমাদের জন্য যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, O3 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। তো 2 দাগের প্রশ্নটা দেখো। তো এরপর 2 দাগের প্রশ্নটা দেখো। 2 দাগের প্রশ্নটা বলছে স্থির উষ্ণতায় গ্যাসের যে চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? তোমরা যদি একটু অন স্ক্রিনের দিকে তাকাও তাহলে তোমরা নোটিস করতে পারবে না, বয়েলসের সূত্র অনুসারে আমরা কি জানি না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে পি ভেরিজেস টু 1/v। যেহেতু ঘনত্বকে ডি দ্বারা ডিনোট করা হয় এবং ভরকে এম দ্বারা ডিনোট করা হয়, তাহলে আমরা বলতে পারি আয়তন, অর্থাৎ ডি সমানে আমরা কি জানি, ঘনত্ব সমানে ভর বাই আয়তন। তাই ভি ভেরিজেস টু কিন্তু আমরা বলতে পারি 1/d। এই সম্পর্ক থেকে বলা যায় যে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্ব কিন্তু সমানুপাতিক। অর্থাৎ আমাদের জন্য যে অ্যান্সারটি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত না 1.2 এর জন্য অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এরপরে যাব আমরা কিন্তু 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা বলেছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? না, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে 0.089। কত বললাম? 0.089। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে না, অপশন হয়ে যাবে 1.3 এর জন্য অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যাব আমরা কিন্তু 4 নম্বর প্রশ্নে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কি হবে? তাহলে আমরা দেখো কি জানি না, কঠিন পদার্থের আমরা যদি বিবৃতিটার দিকে একটু তাকাই, কি লেখা রয়েছে না, আমরা কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা যদি আমরা আলফা দ্বারা ডিনোট করি আর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা বিটা দ্বারা ডিনোট করি, তাহলে এর মধ্যে সম্পর্ক হলো আলফা ইকুয়ালস টু যে বিটা ইকুয়ালস টু 2 আলফা বা আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি না, সুতরাং আমরা বলতে পারি যেটা হলো কি একে অপরের অর্ধেক। কি বললাম? একে অপরের অর্ধেক। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সেটা কি হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে। কারণ আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি ধরেছিলাম? আলফা ধরেছিলাম। তাহলে আলফা সমানে কি হয়ে যাবে? বিটা বাই 2। আবার যদি তোমাকে বিটার সঙ্গে সম্পর্ক মানে বিটার দিক থেকে জিজ্ঞাসা করতো তাহলে তুমি কি বলতে না, আলফার দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ হয়ে যেত। তার জন্য এর অ্যান্সার কি হয়ে যাবে? 1.4 এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এর জন্য কিন্তু রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো 1.5। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কি হবে? না, প্রতিবিম্ব আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কি হবে না, তোমরা দেখো একটু। অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্বের বক্রতা কেন্দ্রে গঠিত হয়। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বক্রতা কেন্দ্রে গঠিত হবে। আর প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়, তাহলে সেক্ষেত্রে সদ এবং উল্টো হয়। তাই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কি হবে? 1:1। দুটাই কিন্তু সমান হয়ে যাবে। তাহলে কি হবে? সমান হয়ে যাবে, অর্থাৎ 1:1 বা 1 লেখা হয়। তার জন্য অপশন নাম্বার কি হয়ে যাবে না, অপশন নাম্বার হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কিন্তু 6 দাগের প্রশ্ন। জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয় কে? জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয়, তোমরা একটু প্রত্যেকটা কিন্তু বিবৃতিগুলো একটু ভালো করে পড়ে নিবে। জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয় ইউভি রশ্মি ব্যবহার করা হয়, কারণ এটি জলে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে মেরে ফেলে। কি করে?
জলে উপস্থিত যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। তাহলে অপশন কি হয়ে যাবে না অপশন 1.6 এর জন্য অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। এরপরে আমরা যাব 1.7। বলছে 1.7 এর নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? আমরা কি জানি পরিবাহী পদার্থ হয় তার রোধাঙ্ক তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহী যেগুলো যেমন সিলিকন বলো, জার্মেনিয়াম বলো, এই সমস্ত পদার্থের কি হয় না রোধাঙ্ক তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু হ্রাস পায়। তাহলে আমরা এখানে কি বলবো না কি বলবো অর্ধ পরিবাহী। অর্থাৎ তোমাদের এখানে অপশন যেটা রয়েছে, এখানে যে অপশন রয়েছে সেই অপশনের মধ্যে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার জন্য কিন্তু রাইট অ্যান্সার। এখানে কিন্তু বিভিন্ন পদার্থের নাম দিতে পারতো, মৌলের নাম দিতে পারতো, সেখানে কিন্তু তোমরা খুঁজে বেড়াবে কাকে না দুইজন ব্যক্তির নাম তোমরা কিন্তু একটু দেখে নেবে। একজনের নাম হচ্ছে সিলিকন, একজনের নাম হচ্ছে কিন্তু জার্মেনিয়াম। কেমন? এরপরে যাই আমরা নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে আর ব্যাসার্ধের একটি তামার তার, কি বললাম আর ব্যাসার্ধের একটি তামার তারের রোধ আর ক্যাপিটাল আর একই দৈর্ঘ্যের কিন্তু 2r ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে? তাহলে আমরা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ বিবৃতিটা কিন্তু আলোচনা করেছি যে রোধের সূত্র আমরা কি জানি R = ρ × L/A। এখানে রো হচ্ছে কি রোধাঙ্ক, এল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, আর এ হচ্ছে গিয়ে কি না প্রস্থচ্ছেদ। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে তারের যেটা প্রস্থচ্ছেদ সেটা কত না πr², πr1 স্মল r1 কিন্তু স্কয়ার, ঠিক আছে। তার জন্য এ কত হবে না এটা যেটা ক্ষেত্রফলটা অর্থাৎ ভূমির ক্ষেত্রফলটা সেটা কত হবে πr²। হওয়ার জন্য আমরা কি লিখবো না 2r তার হোল স্কয়ার লিখবো। কেমন? তাহলে অ্যান্সার কত এলো না এটা। তাহলে আমরা কি বলতে পারি না আমরা বলতে পারি যে এটা হয়ে যাবে কি না 4r/4 অর্থাৎ r এর 4 ভাগ। তোমরা কিন্তু বিবৃতিটা পুরোটা একটু দেখে নিও, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বোর্ডে তোমাদের জন্য কিন্তু এর থেকেও বেটারভাবে আরও আলোচনা করে দেবো। কেমন? তাহলে অপশন কি হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা যাই নেক্সট প্রশ্নে, নেক্সট প্রশ্ন হচ্ছে 1.9। কি বলছে কোনো তেজস্ক্রিয় রশ্মির ধনাত্মক আধান যুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়। কে আকৃষ্ট হয়? তাহলে ধনাত্মক আধানযুক্ত, তাহলে আমরা কি জানি বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, তাহলে বিটা যাবে। আমরা জানি গামা কি হয় নিস্তড়িত, আমরা জানি আলফা কি হয় পজিটিভ, তাহলে একমাত্র হলো গিয়ে আমাদের বিটা। তাহলে বিটা কিন্তু সেদিকে কিন্তু আকৃষ্ট হবে, অর্থাৎ এর জন্য কিন্তু আমাদের যে অ্যান্সার হয়ে যাবে 1.9 এর জন্য হয়ে যাবে কিন্তু বি। এরপরে যদি আমরা নেক্সট প্রশ্নে যাই 10, নিচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? একটু ভালোভাবে দেখো কি বলেছে না ঘনত্ব, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মৌলের কিন্তু পর্যায়গত ধর্ম, অর্থাৎ পর্যায় সারণীতে নির্দিষ্ট ব্যবধানে তাদের পুনরাবৃত্ত ঘটে বা পরিবর্তন হয়, কিন্তু তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ধর্ম যা পর্যায়গত ধর্ম নয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে তেজস্ক্রিয়তা। তাহলে এখানে তেজস্ক্রিয়তা রয়েছে কোনখানে অপশন নাম্বার ডি। তাহলে 1.10 এর জন্য হয়ে যাবে অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা যাই 11তে, বলছে কোনটিতে সমযোজী বন্ধন কিন্তু উপস্থিত নেই। তাহলে এখানে যে আমাদের অপশনগুলো দিয়েছে N2, CCl4, C2H2 আর CaO, এই যৌগগুলির মধ্যে দেখো এই প্রথমে N2 বলো, CCl4 বলো বা C2H2 বলো, এরা প্রত্যেকেই কিন্তু সমযোজী যৌগ। তাহলে এরা কি হয় একে অপরকে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ড ফর্মেশন করে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু বলি তাহলে N কিভাবে হয়, N এইভাবে কিন্তু নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে। CCl4 কিভাবে করে, C C C C, এখানে Cl, এখানে Cl, এখানে Cl আর এখানে Cl, এইভাবে করে। আমি যদি C2H2 কথা বলি তাহলে C C সিঙ্গেল বন্ড, এদিকে দুটা, এদিকে দুটা, তাহলে এইভাবে কিন্তু কি করে না হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ এইভাবে কিন্তু বন্ড ফর্মেশন করে। তার জন্য এগুলো প্রত্যেকগুলো ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু বন্ড ফর্মেশন করে। কিন্তু এর যে CaO আছে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, এটি কিন্তু একটা আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ হওয়ার জন্য এটা হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা 12 দাগের প্রশ্নে যাই, কি বলছে না
তড়িৎদ্বারে ব্যবহার করে, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দমনে তড়িৎ বিশ্লেষণের নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে তোমরা একটু ভালো করে বিবৃতিটা পড়ে নাও। কি বলছে না, তামার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দমনে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে তামা দ্রবীভূত হয়ে দ্রবণে আসে এবং ক্যাথোডে দ্রবণ থেকে তামা কিন্তু জমা হয়। এই জন্য আমরা কি বলতে পারি না, CuSO4 এর গাঢ়ত্ব সাধারণতভাবে অপরিবর্তিত। তাহলে এই 1.12 যে প্রশ্নটা রয়েছে তার জন্য কিন্তু অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর রাইট আনসার। এবারে যদি আমরা 13 দাগের প্রশ্নে যাই, তো 13 দাগের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অর্ধক্ষেপ পড়ে? তাহলে দেখো, আমরা যদি একটু ভালোভাবে এই রিয়েকশনটার দিকে তাকাই, FeCl3 তার সঙ্গে যদি 3 মোল NH4OH-কে বিশ্লেষণ করি, অর্থাৎ ডিজলভ করি বা রিয়েকশন করাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো FeOH তার হোল 3 কিন্তু নিচের দিকে অ্যারো রয়েছে, অর্থাৎ এর কিন্তু অর্ধক্ষেপ পড়বে। তাহলে আমাদের জন্য অ্যান্সার কি হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ FeCl3। এই FeCl3 কিন্তু অর্ধক্ষেপ পড়বে, সেটা জলের অণুর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে Fe কিন্তু নিচে থিতিয়ে পড়বে। এই ছিল কিন্তু 1 পয়েন্টের প্রশ্নগুলো, অর্থাৎ বিভাগ ক এর প্রশ্ন। এরপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি রয়েছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম কি? না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করে সোডিয়াম নিষ্কাশন করা যায়। কি নিষ্কাশন করা যায়? সোডিয়াম নিষ্কাশন করা যায়। তার সঙ্গে তোমরা বিবৃতিগুলো দেখে নাও। Fe তামা সাধারণত কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে করা যায়। তাহলে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে কাদের করা যায় না, Fe আর Cu আর রূপা সেটা হচ্ছে সাধারণ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু বিশুদ্ধ করা যায়। তাহলে এই 3টা পয়েন্ট তোমরা কিন্তু একটু ভালোভাবে নোট করে নেবে। এই 3টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে, বাকি দুটো পয়েন্ট থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর জন্য রাইট অ্যান্সার। এরপরে আমরা 15 নম্বর প্রশ্নে যাব। নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 বিক্রিয়ায় CO2 উৎপন্ন করে? কোনটার সঙ্গে? তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে কি না, কার্বক্সিলিক অ্যাসিড যেমন CH3COOH সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে। ওকে, আর কি করে না, অ্যালকোহল, অর্থাৎ এখানে ইথানল নিয়েছে CH3CH2OH, আর কিটোন CH3COCH3 অথবা অ্যালডিহাইড সাধারণত এই বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে এই যে এখানে যে অপশনগুলো দিয়েছে, এরা কিন্তু এই সমস্ত বিক্রিয়া অংশগ্রহণ করে না। একমাত্র ব্যক্তি যে কার্বক্সিলিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, সেই কিন্তু এই বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এর জন্য অপশন হয়ে যাবে কি না, অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা যাবো কিন্তু নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে যে রয়েছে আমাদের বিভাগ খ। বিভাগ কয়ে যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে কিন্তু বিশ্লেষণ করে দিই। বলেছে ভূতাপ শক্তির একটি উৎসের নাম লিখো। তাহলে ভূতাপ শক্তির একটি উৎসের নাম আমরা কি লিখবো? উষ্ণ প্রসবন লিখবো। কারণটা কি না, ভূতাপ শক্তি একটি প্রধান উৎস হলো উষ্ণ প্রসবন, যেখানে ভূগর্ভস্থ জল, আমাদের ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে কি রয়েছে, জল রয়েছে, সেটা প্রাকৃতিকভাবে কি হয়, উত্তপ্ত হয় এবং সেটা বেরিয়ে আসে। প্রাকৃতিকভাবে উত্তপ্ত হয় এবং সেটা বেরিয়ে আসে, এটাই কিন্তু ভূতাপ যে শক্তি তার কিন্তু প্রধান উৎস। এবার 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগের ব্যবস্থা অপরিহার্য? কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থার অপরিহার্য? না, আমরা জানি আয়োনোস্ফিয়ার। তোমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তরগুলির নাম, তার মধ্যে তোমরা বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয় এটা পড়তে গিয়ে তোমরা পড়েছিলে আয়োনোস্ফিয়ারের নাম, যেখান থেকে কিন্তু টেলিযোগাযোগের জন্য অপরিহার্যভাবে ব্যবহার করা হয়। এখানে তোমাদেরকে অথবাই প্রশ্ন দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। জীবাশ্ম জ্বালানি দহনের প্রকৃতিতে ড্যাশ গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে যাব আমরা 2.3 প্রশ্নে। 2.3 যে প্রশ্ন বলেছে তোমরা একটু ভালোভাবে দেখো। 2.3-তে কি প্রশ্ন বলেছে না, চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? প্রকৃতি কিরূপ? ভি বনাম টি না, চার্লসের সূত্র অনুযায়ী তোমরা একটু ভালোভাবে দেখো। আমরা যদি ভি বনাম টি এর যদি গ্রাফ ড্র করি, ভি আর এটা টি, যখন আমরা কি জানি না
যে ভলিউমটা অর্থাৎ হচ্ছে আয়তনটা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। তাহলে দেখো যখন উষ্ণতা একদম শূন্য তখন কিন্তু আয়তনও শূন্য, উষ্ণতা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। তাহলে এটা হয়ে গেল কিগামী, মূল বিন্দুগামী কিন্তু একটা গ্রাফ কিন্তু আমরা ড্র করলাম, কেমন? তাহলে এটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 কি বলেছে না, একই চাপ ও একই উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন, আয়তনটাও সম, O2 এবং CO2 গ্যাসের অণুর সংখ্যা কি সমান? অণুর সংখ্যা কি সমান? তোমাকে সত্য আর মিথ্যা জিজ্ঞাসা করছে। ভালোভাবে অ্যাভোগাড্রো সূত্র কি বলেছে তোমরা পড়ো। অ্যাভোগাড্রো সূত্র বলেছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। এখানে পরমাণুর সংখ্যা কিন্তু নয়, কি সংখ্যা? অণুর সংখ্যা, অণুর সংখ্যা সমান। আর এখানে কি বলেছে? পরমাণুর সংখ্যা। তাহলে এই বিবৃতিটা কি হয়ে যাবে? মিথ্যা। তাহলে অ্যাভোগাড্রো সূত্র তোমাকে জানতে হবে, তোমরা না হলে কি বলবে? হ্যাঁ, সম আয়তন সব গ্যাসে অণুর সংখ্যা সমান। তাহলে কিন্তু পরমাণু লেখা আছে, অণু আর পরমাণুর মধ্যে পার্থক্যটুকু বুঝে নেবে। সকল গ্যাসের অণুর সংখ্যা সমান, কিন্তু পরমাণুর সংখ্যা কিন্তু সমান নয়। এরপরে আমরা যাব কিন্তু নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলেছে কোনো পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে। আচ্ছা, কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? এটা তোমরা জানবে কঠিন পদার্থের, একমাত্র কঠিন পদার্থ যার একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে। কি না, কঠিন পদার্থের শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, কিন্তু সাধারণত একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক বলতে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ককে বোঝানো হয়, যা পদার্থের একমাত্রিক প্রসারণের জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে এটা হয়ে যাবে কি না, কঠিন পদার্থের জন্য। ওকে, বিবৃতিগুলো একটু পড়ে নিও। অথবা যে প্রশ্নটা দিয়েছে, অথবার প্রশ্ন কি দিয়েছে? অথবার প্রশ্ন দিয়েছে যে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? না, আমরা জানি আদর্শ পরিবাহিতার তাপ পরিবাহিতা হচ্ছে অসীম, যার অর্থ হলো তাপ পরিবহনের সময় আদর্শ পরিবাহীর মধ্যে কোনো উষ্ণতার পার্থক্য থাকে না, অর্থাৎ অসীম। এরপর যদি আমরা 2.6 এর প্রশ্নে বলি, একটি উত্তল লেন্সের চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? একটি উত্তল লেন্স যদি আমি ব্যবহার করি, তাহলে সেখানে যদি চাঁদের প্রতিবিম্ব ফেলানো হয়, সেটা কোথায় গঠিত হবে? তাহলে একটু ভালোভাবে তোমরা পড়ো। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে, তার থেকে আগত যে আলোক রশ্মি সমান্তরাল ধরা হয়, সেটা সমান্তরাল, অনেক দূর থেকে আসছে, সমান্তরালভাবে আসছে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের প্রতিসরণের পর ফোকাস তলে মিলিত হয়। কোথায় মিলিত হয়? ফোকাস তলে মিলিত হয়। তাহলে কোথায় এর প্রতিবিম্ব গঠিত হবে? ফোকাসে কিন্তু এর প্রতিবিম্ব গঠিত হবে। এরপরে আমরা যাব 2.7 এর প্রশ্নে। 2.7 এর প্রশ্ন কি বলেছে? মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? না, মোটর গাড়ির যে এই যে আমরা বাইক চালাই, গাড়ি চালাই, তাতে যে আয়নাগুলো থাকে, সেই আয়নাগুলোতে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করি? এটার জন্য আমাকে বিবৃতির কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। এর জন্য তোমরা প্রত্যেকেই জানো উত্তল দর্পণ কিন্তু আমরা ব্যবহার করি। এবারে বিওটি কোন ভৌত রাশির একক? বিওটি কোন ভৌত রাশির একক? না, বোর্ড অফ ট্রেড ইউনিট এটাকে বলা হয়। এটা কিন্তু শক্তির ব্যবহারিক একক। কোন শক্তি? তড়িৎ শক্তি। তুমি শক্তিও লিখতে পাবো, আবার তড়িৎ শক্তিও কিন্তু লিখতে পারো। তাহলে তড়িৎ শক্তিটা লিখলে বেটার অ্যান্সার হবে, অর্থাৎ তড়িৎ শক্তির কিন্তু ব্যবহারিক একক। 2.9 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? আমরা প্রত্যেকেই জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা একটু মনে করো। বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের যদি সমকোণে রাখা হয়, তাহলে কি বললাম? পরস্পরের যদি সমকোণে রাখা হয়, অর্থাৎ একে অপরের কিন্তু কিসে থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ একে অপরের সমকোণে থাকবে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোণে থাকবে। ওকে, এরপর যাব আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। প্রশ্ন নাম্বার হচ্ছে 10। কি বলেছে না, কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই অপরিবর্তিত থাকে? আমরা জানি একমাত্র ব্যক্তি যে, সেটা হচ্ছে গামা।
গামা একমাত্র নির্গত হলে কিন্তু অপরিবর্তিত থাকে। আমরা যদি আলফাকে বের করাই, আমরা প্রত্যেকেই জানি পরমাণু ক্রমাঙ্ক 2 কমে এবং ভর সংখ্যা 4 কমে। আমরা যদি বিটাকে বের করি, পরমাণু সংখ্যার সঙ্গে কিন্তু 1 যোগ হয়, কিন্তু গামা হচ্ছে একমাত্র ব্যক্তি যাকে আমরা যদি বের করি কোন রকম কোনো পরিবর্তন কিন্তু থাকে না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। তাহলে আমরা কি লিখবো? গামা। তোমাকে যদি বলতো যে ভর সংখ্যা 4 কমে, তোমরা বলতে আলফা। তোমাকে যদি জিজ্ঞাসা করতো প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়ে, তোমরা বলতে কিন্তু বিটা। আর যদি বলে কোনো রকম পরিবর্তন হয় না, তাহলে তোমরা কি বলবে? গামা। এরপর হচ্ছে নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? না, তেজস্ক্রিয়তার এসআই একক হলো গিয়ে বেকারেল। কি বললাম? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। এরপরে যদি আমরা বাম আর ডান হস্ত যেটা মিলটা দিয়েছে সেটা যদি দেখি, ডুরালিমিনের প্রধান উপাদান কি? না, ডুরালুমিনের প্রধান উপাদান হলো এল, অ্যালুমিনিয়াম। কি বললাম? এল, অ্যালুমিনিয়াম। কায়োলাইটে অ্যালুমিনিয়াম ছাড়া উপস্থিত অপর একটি ধাতব উপাদানের নাম কি? সোডিয়াম। অপর একটি উপাদানের নাম কি? না, সোডিয়াম। সুপার হ্যালোজেন কাকে বলা হয়? সুপার হ্যালোজেন কিন্তু ফ্লুরিনকে বলা হয়, যাকে কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বলা হয়, যাকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু বলা হয় পর্যায় সারণীর মধ্যে। এরপরে পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ের ষষ্ঠ শ্রেণীর মৌল কে? সালফার। কি হয়ে যাবে? সালফার। এরপরে আমরা যাব কিন্তু 2.12 অর্থাৎ 12 দাগের প্রশ্নে। কি বলেছে? H2 অণুর লুইস ডট অঙ্কন করো। তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কতগুলো রয়েছে? অক্সিজেন রয়েছে 1টা, আর হাইড্রোজেন রয়েছে কতটা? হাইড্রোজেন রয়েছে কিন্তু 2টা। একটু ভালোভাবে স্ক্রিনের দিকে দেখো। অক্সিজেনের কাছে আমরা জানি কতগুলো বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? 6টা। তাহলে আমরা যদি 6টা ইলেকট্রন রাখি, 1 2 3 4 5 6, মন দিয়ে বুঝবে কেমন। এরপরে দেখো হাইড্রোজেনের কাছে কটা করে ইলেকট্রন থাকে? 1টা করে ইলেকট্রন থাকে। তাহলে তার অষ্টক পূর্তি করার জন্য ইলেকট্রনের প্রয়োজন এবং হাইড্রোজেনের ডুপ্লেট কমপ্লিট করার জন্য কিন্তু ইলেকট্রনের প্রয়োজন। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন মাঝখানে রাখবে এবং অক্সিজেন একটা ইলেকট্রন মাঝখানে রাখবে। এইখানেও সেম, এখানেও সেম। এবং সে তখন কি ঘটনাটা ঘটবে? না, ঘটনাটা ঘটবে এখান থেকে কিন্তু দুটো যে ইলেকট্রন অক্সিজেনের কাছ থেকে কিন্তু কমে যাবে। এখন তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো, তাহলে হাইড্রোজেনের কাছে কিন্তু এই যে ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু তখন আর থাকবে না, মাথার উপরেরগুলো কেমন মাঝখানে শেয়ার করে দিয়েছে। এরপর যদি আমরা দেখি, তাহলে এর কাছে কতগুলো ইলেকট্রন হলো? ভালো করে দেখো, 2টো। এর কাছে কতগুলো ইলেকট্রন হলো? ভালো করে দেখো, 2টো। আর আমরা যদি মাঝখানে অক্সিজেনের কাছে দেখি, অক্সিজেনের কাছে ইলেকট্রন কতগুলো হলো? ভালো করে গুনো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম? না, আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে এরা কিন্তু কি করে? না, সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে বন্ধন কমপ্লিট করে। অর্থাৎ এদের মধ্যে এই 2টা ইলেকট্রন দিয়ে হয়ে যাবে কিন্তু একটা দাগ। এই একটা দাগ মানে হচ্ছে এক বন্ধন। এটাই হয়ে গেল কিন্তু লুইস ডট অঙ্কন। তাহলে তোমাদেরকে একটু লিখে লিখে করতে হবে। কিভাবে লিখবো? না, আমরা লিখবো অক্সিজেনের অ্যাটমিক যে পরমাণু ক্রমাঙ্ক আছে, সেই পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে আমরা তার অ্যাটমিক স্ট্রাকচার লিখব, অর্থাৎ তার ভাগগুলো লিখব, কোনখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, প্রথমের কক্ষে কতগুলো, দ্বিতীয় কক্ষে কতগুলো, এভাবে কিন্তু আমরা আগে সাজিয়ে নিব। তারপরে কিন্তু এই স্ট্রাকচারটা ড্র করব। এরপরে যদি আমরা 13 প্রশ্নে যাই, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন? বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কারণ এতে কোনো রকম কোনো আয়ন থাকে না। আমরা জানি সাধারণত তারাই ইলেকট্রন প্রবাহ করে বা ইলেকট্রিসিটি প্রবাহ করে যাদের কাছে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে জলের মধ্যে কি কোনো মুক্ত ইলেকট্রন থাকে? তুমি একটু আগে যে স্ট্রাকচারটা দেখলে সেটাতে দেখলে তো এখানে কোনো ক্যাটায়ন থাকে না, কোনো অ্যানায়ন থাকে না। আবার ক্যাটায়ন আর অ্যানায়ন যদি না থাকে, তাহলে ইলেকট্রনকে কে প্রবাহ করবে, অর্থাৎ কে নিয়ে যাবে? তোমার মধ্যে যদি খিদা না থাকে, তার তোমাকে খাবার দিলে তুমি খেতে চাইবে? খেতে চাইবে না। বাট যার মধ্যে খিদা রয়েছে তাকে কিন্তু খাবার দিলে সে খেতে চাইবে। অর্থাৎ তাকে যদি বলা হয় যে আমি এই খাবারটা দিব, তুই এই জিনিসটা এখানে পৌঁছে দিয়ে আয়, সে কিন্তু পৌঁছে দিয়ে আসবে। বাট তুমি তো খেতে পারছো, তোমাকে বললে তুমি কি পৌঁছে দিয়ে আসবে? বলে তুই তোর কাজ রাখ, আমি করব না। এই যে মেটারটা এটাই। যদি আমার কাছে মুক্ত ইলেকট্রন থাকে বা আমার কাছে যদি ক্যাটায়ন অ্যানায়ন থাকে, আমার যদি খিদা থাকে, তাহলে আমি বহন করব, নাহলে কিন্তু আমি বহন করব না। এটাই হলো গিয়ে কিন্তু অ্যান্সার। এরপর চলো নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে 14 নাম্বার। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া লেখো। ক্যাথোডে কি হয় এবং অ্যানোডে কি হয়? না, ক্যাথোডে এবং অ্যানোডে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, তোমরা একটু ভালোভাবে যদি দেখো, তাহলে অ্যানোডে যে সংঘটিত হয় বিক্রিয়াটা, সেটা হচ্ছে OH। এই যে OH মাইনাস কিন্তু ইলেকট্রন গ্রহণ করে এবং জল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। ওকে, এরপরে চলো নেক্সট হচ্ছে
স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ভালোভাবে একটু তোমরা একটু প্রশ্নটা দেখে দাও, কি না অ্যামোনিয়া গ্যাস কিন্তু ব্যবহৃত হয়, অ্যামোনিয়াম গ্যাস কিন্তু ব্যবহৃত হয়। অথবার প্রশ্ন কি বলেছে? অথবার প্রশ্ন বলেছে SO2 এবং SO3 তে রূপান্তরণে কোন অনুঘটক অধিক কার্যকরী? তোমরা বলবে কি না V2O5, মনে রাখবে এটা V2O5। এরপর চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে ক্রিপ যন্ত্রে কি ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? না ক্রিপ যন্ত্রে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন গ্যাস কিন্তু প্রস্তুত করা হয় ক্রিপ যন্ত্রে। তুমি যে কোনো একটা লিখবে, একটা লিখলেই তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। এরপরে 17 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকিন, অ্যালকেন আর অ্যালকাইন। অ্যালকিন, অ্যালকেন আর অ্যালকাইন, কিন কেন কাইন, এটা হয়ে যাবে কি না এটা হয়ে যাবে আমাদের সাধারণ সংকেত CnH2n-2। একটা কি হবে CnH2n, একটা হবে CnH2n+2। কেমন? এরপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে না CH3 CH2 COOH এর ইউপ্যাক নাম কি? না এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। ভালোভাবে যদি দেখি কতগুলো কার্বন আছে, একটা, দুটা, তিনটা কার্বন থাকলে প্রোপ হয়, আর COOH থাকলে ওইক অ্যাসিড হয়, নোইক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। ট্যাফলনের মনোমারের নাম কি? না টেট্রাফ্লুরোইথিলিন C2H4। ওকে, এরপর চলো নেক্সট প্রশ্নে বিভাগ গ। বিভাগ গতে যে প্রশ্নগুলো বলেছে আমি আর তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করছি না, তোমরা একটু দেখে নিও প্রত্যেকটা। প্রথমেই বলেছে CFC কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, কিভাবে ক্ষয় করে, এটা তোমাদের বইয়েও ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। যদি তোমরা বই থেকে না পড়তে চাও, আমি এখানে যেটা দিয়েছি তোমরা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে এবং এটা লিখলে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এরপরে হচ্ছে 3.2 এর প্রশ্ন বলছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়, এটা বিশ্লেষণ করতে বলেছে। এটাও কিন্তু তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কিন্তু মাধ্যমিকের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। এরপর চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে বলেছে অথবাতে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব, এই যে গ্যাসের ঘনত্ব এটা তোমাকে প্রমাণ করতে হবে, যেখানে PMRT এর অর্থ, সাধারণ অর্থ কি বহন করে। দ্যাটস দ্য ভিভি হাই প্রশ্ন তোমাদের মাধ্যমিকের 2026-এর জন্য। তোমরা কিন্তু মার্ক করে নিও এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকে কিন্তু মার্ক করে নিও, কেমন? এরপর চলো নেক্সট প্রশ্নে। একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে, একটি সমবাহু প্রিজম পৃষ্ঠের একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি হবে? ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি হবে। পুরো ক্যালকুলেশনটা আমি কিন্তু করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি তাতেও সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, এর পুরো বিশ্লেষণ আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব অন বোর্ডের কিন্তু পুরো বিশ্লেষণ করব, কেমন, যদি প্রয়োজন হয়। এরপর চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের কি রয়েছে? 3.3 অথবা প্রশ্ন কি রয়েছে না 3.3 যে প্রশ্ন রয়েছে সেটা রয়েছে অথবা প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে কোন বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লিখো। আমরা কিন্তু দুটো বৈশিষ্ট্য এখানে লিখেছি, বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু একটু দেখে নিও। এবারে ফ্যারাডের সূত্র বলেছে, ফ্যারাডের সূত্র তোমরা কিন্তু বইয়ে অলরেডি পেয়ে যাবে। এখানে কিন্তু আমি অন স্ক্রিনে তোমাদের সঙ্গে আলোচনা করেছি ফ্যারাডের দুটো সূত্র, তোমরা কিন্তু দেখে নিও। নেক্সট হলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3.5 এর প্রশ্ন বলছে যে সোডিয়াম ফ্লুরাইড ও নাইট্রোজেনের অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তা ইলেকট্রন ডটের দ্বারা দেখাও। অর্থাৎ তোমাকে লুইস ডটের গল্প কিন্তু এখানে বলেছে, তোমাকে কিন্তু লুইস ডটের মাধ্যমে কিন্তু দেখাতে হবে। আমি একটু আগে নাইট্রোজেনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নাইট্রোজেনের মধ্যে কিন্তু একটা ট্রিপল বন্ড থাকে, সেই ট্রিপল বন্ড দেখানো হয়েছে এবং NAF কিন্তু আয়নীয় বন্ধনের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত থাকে, অর্থাৎ আয়নীয় বন্ধন দ্বারা কিন্তু তারা নিজেদের মধ্যে যুক্ত হয়। এরপরে হচ্ছে 3.5 এর প্রশ্ন। 3.5 এর যে অথবার প্রশ্ন কি বলেছে না তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় অধিক কেন? কেন অধিক? কারণ আমরা জানি তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তড়িৎযোজী যৌগগুলো কি না একে অপরের সঙ্গে সমযোজী নয়, অসমযোজীও নয়, তড়িৎযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা? তড়িৎযোজী। অর্থাৎ একজন পজিটিভ এবং একজন নেগেটিভ, অর্থাৎ একজনেরও দরকার অপরজনেরও দরকার। একজনের কাছে বেশি পরিমাণে আছে আর একজনের কাছে কিন্তু কি কম পরিমাণে আছে। অর্থাৎ আমার কাছে
দেখো তড়িৎযোজী যৌগ তো দেখো এই 3.5-এর 3.5-এর যে অথবার প্রশ্নটি দিয়েছে, তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় অধিক কেন ব্যাখ্যা করো। তোমরা একটু মন দিয়ে বুঝবে। আমার কাছে হয়তো বেশি পরিমাণে টাকা আছে এবং আমার কাছে ভয় রয়েছে যে এত টাকা থাকলে ইডি আমাকে এসে ধরে ফেলতে পারে, আর কারো কাছে হয়তো একদমই টাকা নেই আর আমার টাকাটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নয়। তো আমি কি করব, সেই মুহূর্তে সেই গরিব মানুষকে যার প্রয়োজন আছে তাকে কিন্তু আমি সেটা ডোনেট করে দেবো। বা তোমাদের বন্ধুদের মধ্যে তোমার একটা জিনিসের প্রয়োজন আছে আর কারো কাছে একটা এক্সট্রা আছে, তাহলে তুমি বলো দুজনের মধ্যে বন্ধুত্বটা বাড়বে না কমবে? জিনিসটা নেওয়া দেওয়ার জন্য বন্ধুত্বটা কিন্তু বাড়বে এবং সেই ট্রাস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ যাকে তুমি জিনিসটা দিচ্ছ সে কিন্তু তোমার উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়বে এবং তোমাকে কিন্তু অনেকটাই বিশ্বাস করতে শুরু করবে। তো সেক্ষেত্রে যাদের মধ্যে একজনের পজিটিভ এবং একজনের নেগেটিভ, একজন ইলেকট্রন দেবে এবং একজন ইলেকট্রন নেবে, তাদের মধ্যে কিন্তু যে পাওয়ারটা অর্থাৎ বন্ধনের যে পাওয়ারটা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ করবে। তুলনামূলকভাবে আমারও একটা প্রয়োজন, তোমারও একটা প্রয়োজন, এইভাবে বন্ধন হওয়ার থেকে, কারণ আমার কাছেও একটা প্রয়োজন, তার কাছেও একটা প্রয়োজন, এইভাবে যদি আরও একজন মোর ইলেকট্রোনেগেটিভ এসে পৌঁছায় তাহলে তার কাছ থেকে কিন্তু ইলেকট্রনটা আমি সহজেই কিন্তু পেতে পারবো। তাহলে এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটার জন্য কি হয়ে যাবে না, এই ঘটনাটার জন্য তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কি হবে না, তাকে যে ভাঙতে গেলে কম পরিমাণে কিন্তু তাপের বা শক্তির কিন্তু প্রয়োজন পড়বে, এই জন্য তার কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলকভাবে সমযোজীর তুলনায় বেশি। এরপরে হচ্ছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করছে, অন স্ক্রিনে তোমরা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্নটা বলেছে এটা কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু একটু ভিভিআই দিয়ে দিও। অ্যাসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো, এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য ভিভিআই প্রশ্ন কিন্তু হতে চলেছে এই অ্যাসওয়াল্ড পদ্ধতি। ওকে, নেক্সট চলো নেক্সট প্রশ্নে। 3.8 কি বলেছে না, একটি সীমিত রাসায়নিক সমীকরণ সহ সংক্ষেপে থার্মেট পদ্ধতি দিয়ে আলোচনা করো। তোমরা প্রত্যেকে একটু জেনে নিও থার্মেট পদ্ধতি, অ্যাসওয়াল্ড পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো আছে এই দুটোর মধ্যে যখন একটা প্রশ্ন তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এই বছরের জন্য। এরপরে এর অথবা প্রশ্ন কি দিয়েছে, অথবা প্রশ্ন দিয়ে লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরো বিক্রিয়া সমেত আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি, একটু মন দিয়ে কিন্তু খাতায় কিন্তু টুকে নিও। এরপরে বলেছে এটি সীমিত রাসায়নিক সমীকরণ সহ থার্মেট পদ্ধতি, এটা আমরা এক্ষুনি বললাম, অ্যাসওয়াল্ড পদ্ধতি আমরা বললাম। এরপরে আমরা যাব কিন্তু নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে টেফলন বা